বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। বাড়তি খরচ ছাড়া ব্যবসা করতে বিদেশিদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ। Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness. We people can do that. And we welcome you to join us with that mission, creating a new world. মাতারবাড়িতে মুক্ত বাণিজ্য অঞ্চল করার চিন্তা সরকারের কর্মসংস্থান ও বিনিয়োগ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা উচিত নয়, মন্তব্য বিডা চেয়ারম্যানের। মাতারবাড়ি ডিপ সি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন, জব ক্রিয়েশন, এটা আসলে সবার কমন ম্যান্ডেট। এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশন থাকার কোনো কারণ নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। মুজিব বর্ষ পালন, মুরালো ভাস্কর্য নির্মাণে রাষ্ট্রের 4,000 কোটি টাকা ব্যয়। শেখ হাসিনা, রেহানা সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ। 7 সদস্যের তদন্ত কমিটি দুদকের। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় 26 জনের অপরাধের প্রাথমিক প্রমাণ পেল প্রসিকিউশন। আসামির তালিকায় শেখ হাসিনা। 2 মাসে তদন্ত শেষ করার নির্দেশ। ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক জানালেন সালাউদ্দিন আহমেদ। প্রবাসীদের বড় পরিসরে ভোটের আওতায় আনার সিদ্ধান্ত ইসির। গতবারের চেয়ে কেজিতে 4 টাকা বাড়িয়ে এবার বোরো ধান কিনবে সরকার। 36 টাকা কেজি দরে 3.5 লাখ টন ধান ও 49 টাকা কেজি দরে 14 লাখ টন সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত। এবং বৈশাখী শোভাযাত্রায় বাঙালি ছাড়াও নিজস্ব সংস্কৃতি তুলে ধরবে 27টি জাতিগোষ্ঠী, জানালেন উপদেষ্টা ফারুকী। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গান পরিবেশন করবে বাম্বা। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে বাড়তি খরচ ছাড়া ব্যবসা করতে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনীতে তিনি এই আহ্বান জানান। তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন ডক্টর ইউনূস। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে রাজধানীতে শুরু হয়েছে 4 দিন ব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। বিভিন্ন কর্মসূচি ঘেরা এই আয়োজনের তৃতীয় দিন বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পরবর্তী ক্ষুধা দারিদ্র্যের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন অন্তর্বর্তী সরকার প্রধান। 74 is a year that we cannot forget. বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে বিদেশিদের বাংলাদেশে নির্দ্বিধায় ব্যবসা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Where you're wide, we're open, we embrace the world. So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. It has very powerful, crazy ideas and made them happen. So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তরুণ প্রজন্ম। The young people get excited about it. Because all of you are entrepreneurs, not job seekers. Think like an entrepreneur, make things happen. Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness, and problem-solving ideas. বাংলাদেশে বিনিয়োগে অসামান্য অবদান রাখায় কোরিয়ান বিনিয়োগকারী কিহাং সাংকে সম্মানসূচক নাগরিকত্ব তুলে দেন প্রধান উপদেষ্টা। আর ব্যবসায় অসামান্য অবদানের জন্য ফেব্রিক লাগবে ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে দেয়া হয় এক্সিলেন্সি ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড। কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনকে দেয়া হয় বিশেষ সম্মাননা। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা।
মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দরের কাছে মুক্ত বাণিজ্য অঞ্চল করার চিন্তা করছে সরকার। কারিগরি সহযোগিতা পেতে আলোচনা হয়েছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে। বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, $1 বিলিয়ন বিনিয়োগের সমঝোতা চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি বিষয়ক সংস্থা SPE। আগামী মাসে 200 বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশ সফর করবেন চীনা বাণিজ্যমন্ত্রী। অর্থনৈতিকভাবে বাংলাদেশের বদলে যাওয়ার সম্ভাবনা কতটা, সে বার্তা বিদেশিদের কাছে পৌঁছে দিতে ঢাকায় চলছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখানোর পাশাপাশি তুলে ধরা হচ্ছে সম্ভাবনাময়ী বিভিন্ন খাত। We are here to meet a lot of the agri and food companies to see how we can support them in this future growth that Bangladesh is trying to achieve. আমাদের অফকোর্স মার্কেট সাইজ বলেন, প্রোডাক্ট বলেন বা আইডিয়া বলেন বা ক্যাপাসিটি বলেন, সব দিক দিয়েই মার্কেটের সম্ভাবনা অনেক বেশি। সম্মেলনের তৃতীয় দিনে সরকারি সংস্থা টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি অ্যাসোসিয়েশন BSRE এর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে সোলার পাওয়ার ইউরোপ SPE। ওনারা প্রথমত আমাদেরকে টেকনোলজিক্যাল সাপোর্ট দিবে, আমাদেরকে ওয়ার্কফোর্স যারা আমাদের এই সেক্টরে কাজ করে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। প্রায় $1 বিলিয়ন মতো তারা আমাদেরকে বিনিয়োগের জন্য ইতিমধ্যে উৎসাহ আমাদেরকে সমর্থন দিয়েছেন। দিন শেষে সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, চীনের হাঙ্গার গ্রুপ বাংলাদেশে বিনিয়োগে $15 কোটি চুক্তি করেছে। মাতারবাড়িতে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলতে কারিগরি সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সঙ্গে। আমাদের মাতারবাড়ি ডিপ সি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে, তাদের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে এটা আমরা করার চেষ্টা করছি এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল। দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের মতো বিষয়গুলোতে রাজনৈতিক মতপার্থক্য থাকা উচিত নয় বলে মনে করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। এজন্য রাজনৈতিক দলগুলোকেও সম্মেলনে সম্পৃক্ত করা হয়েছে বলে জানান তিনি। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল কমিশন, এইসব ব্যাপারে যে রিকমেন্ডেশন আছে সেখানে ডিফারেন্ট মতামত থাকতে পারে। ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন, জব ক্রিয়েশন, এটা আসলে সবার কমন ম্যান্ডেট। এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশন থাকার কোনো কারণ নেই। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 2 মাসে 200 বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশ সফরে আসবেন চীনা বাণিজ্যমন্ত্রী। শ্রম অধিকার নিশ্চিত করে ব্যবসা করতে ILOর সঙ্গেও চুক্তি স্বাক্ষরের কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ। স্থানীয় সময় মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা PTI। বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্য দেশে পণ্য রফতানিতে ভারতের স্থল ও বিমানবন্দর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সীমান্ত পেরিয়ে বাংলাদেশি পণ্যবাহী কন্টেইনার ও ট্রাকও অন্য দেশে যেতে দেয়া হবে না। মোদী প্রশাসনের এমন সিদ্ধান্তে নেপাল, ভুটান এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর আগে 2020 সালের 29 জুন বাংলাদেশকে এই সুবিধা দিয়েছিল ভারত। বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। ব্যাংককে 2 দেশের শীর্ষ নেতাদের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে তার অগ্রগতি জরুরি বলেও জানান তিনি। আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চাই। আমরা ব্যাংককে আলোচনায় যেসব বিষয় তুলে ধরেছিলাম সেগুলো আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি। আমাদের বিশ্বাস এসব বিষয়ে অগ্রগতি জরুরি। মুজিববর্ষ পালন, মুরাল ও ভাস্কর্য নির্মাণের নামে রাষ্ট্রের 4,000 কোটি টাকা ব্যয়। শেখ হাসিনা ও তার বোন রেহানার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে দুদক। তথ্য সংগ্রহে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে এ বিষয়ে গঠিত 7 সদস্যের কমিটি। সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ। 2020 সালে ব্যাপক আয়োজনে মুজিব জন্মশতবর্ষ পালন করে আওয়ামী লীগ সরকার। অফিস আদালত থেকে শুরু করে দেশে বিদেশে নানা কর্মসূচিতে খরচ হয় রাষ্ট্রের কোটি কোটি টাকা। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু। দুদকের অভিযোগে বলা হচ্ছে, প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন ও 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে রাষ্ট্রের অর্থ অপচয় করা হয়েছে। এসব অর্থ শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ সংশ্লিষ্টরা বিভিন্নভাবে লুটপাট করেন বলে অভিযোগ, যা খতিয়ে দেখতে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ
অনুসন্ধান চলমান রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক এমপি আব্দুল অদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় এটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম দুদকে অভিযোগ জমা দেন। পরে বলেন, দুদককে ব্যবহার করে বিগত সরকারের সময় অনেকে সাম্রাজ্য গড়েছেন। অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে। তাদের প্রত্যাশা, দুদকের চেয়ারম্যানের নেতৃত্বে নতুন কমিশন জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যায় ২৬ জনের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। আসামির তালিকায় থাকছে শেখ হাসিনার নাম। ট্রাইব্যুনালের প্রসিকিউশন এ তথ্য জানিয়েছে। এ মামলায় ৪ আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শেখ হাসিনার পতনের পর আবু সাইদকে হত্যার ঘটনায় মামলা করে পরিবার। ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আরেকটি অভিযোগ জমা দেন তারা। সেই মামলার তদন্ত একেবারে শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানালো প্রসিকিউশন, যেখানে ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। প্রধান আসামি হিসেবে থাকছে শেখ হাসিনার নাম। ওনার ইনভেস্টিগেশনে অনেক ঘটনাই ঘটেছে, তদন্তে আসবে। এই মামলার সাথে সম্পৃক্ততা থাকলে তিনি আসামি হবেন। আর এই মামলাতে এই ধরনের আইসিটির মামলায় আপনারা জানেন যে একাধিক আসামি, একাধিক বিচার হতে কোনো বাধা নাই। তদন্তে এখন পর্যন্ত আমরা ২৬ জনের নাম পেয়েছি, কিছু তদন্ত বাকি আছে। সেই তদন্ততে যদি আরও কারো নাম আসে পরের রিপোর্টে থাকবে। আর একজন সুজন চন্দ্র রায়, আর একজন শরীফুল ইসলাম এবং আর একজন হচ্ছেন মোহাম্মদ ইমরান চৌধুরী। ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। জুলাই আন্দোলনে উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে নতুন করে গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে আগামী ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আলোচনার উপরই নির্ভর করবে পরবর্তী করণীয় কী হবে। গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের সব দলের মতের ভিত্তিতে গঠন করা হয় ৬টি সংস্কার কমিশন। আর এই কমিশনগুলোর প্রস্তাবনায় গঠন হয় জাতীয় ঐক্যমত কমিশন, যারা সব রাজনৈতিক দলের মতামত নিয়েছে সংস্কার বাস্তবায়নে। যেখানে সংবিধান ও রাষ্ট্র পরিচালনা সহ ৬টি সংস্কার প্রস্তাবের উপর নিজেদের মতামত দিয়েছে বিএনপি। তবে বিএনপি বলছে, সংবিধানের ৫ম সংশোধনীর পূর্ববর্তী অবস্থায় ফিরতে তারা পরামর্শ দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনকে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই সেটা উল্লেখ করেছি যে ৫ম সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। তার ত্রয়োদশ চতুর্দশ সংশোধনীতে যা ছিল, এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সেটা আমরা বহাল চেয়েছি এবং সেই প্রিয়াম্বলের সেই প্রস্তাবনার পুরোটা আমরা ওইভাবেই জবাব দিয়েছি যে আমরা এটা চাই। ঐক্যমত কমিশন প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের সঙ্গেও একমত নয় বিএনপি। এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির পক্ষেও সায় নেই দলটির, জানান সালাউদ্দিন আহমেদ। একে তো এনসিসি আমরা মানি না, দ্বিতীয় হচ্ছে জরুরি অবস্থা জারির সময়ে তারা যে প্রস্তাব করেছে যে মানুষের যে সমস্ত মৌলিক অধিকারগুলো স্থগিত থাকে, এগুলো স্থগিত থাকবে না, তারা রিড করতে পারবে, অন্যান্য বিষয়ে মৌলিক অধিকারগুলো থাকবে। তো জরুরি অবস্থার মানে কি? জরুরি অবস্থার মানে হলো যে কিছু কিছু অধিকার স্থগিত থাকবে। তো সেই জন্য আমরা বলেছি এটা বোধহয় বাস্তবায়নক নয়, সেই বিষয়ে আমরা একমত হতে পারলাম না। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে আগামী ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ করবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে। থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের বড় পরিসরে ভোটের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
সকালে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, প্রবাসীদের ভোটের আওতায় আনতে গঠিত হচ্ছে পর্যালোচনা কমিটি। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের বড় পরিসরে ভোট দেওয়ার সুযোগ করে দিতে বিশেষজ্ঞদের মতামত জানতে মঙ্গলবার এক কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন। এতে প্রবাসীদের ভোটদানের 3টি পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের মতামত চাওয়া হয়। সবগুলো পদ্ধতি নিয়েই পক্ষে বিপক্ষে মতামত উঠে আসে। বুধবার নির্বাচন ভবনে মঙ্গলবারের কর্মশালা নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কর্মশালায় উঠে আসা পরামর্শ ও এ সংক্রান্ত কমিটি গঠনের কথা জানান তিনি। যে পদ্ধতি আমরা অনুসরণ করি না কেন, প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখতে হবে। আমাদের পদ্ধতি হতে হবে একটা মিক্সড পদ্ধতি। বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার একটা মাত্র পদ্ধতি আছে, যেটি পোস্টাল ব্যালট। এছাড়া অন্যান্য 2-3টি পদ্ধতি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। একটি অ্যাডভাইজারি টিম গঠন করব, তাদের কাছ থেকে প্রাপ্ত এই উপাত্ত নিয়ে আমরা এই পদ্ধতিগুলোকে বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে প্রেজেন্ট করব। বড় পরিসরে প্রবাসীদের ভোটের আওতায় আনতে হলে প্রক্সি পদ্ধতিতে ভোটের উপর কমিশনের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। ইলেকশন কমিশনের জন্য যদি বৃহৎ আকারে আমরা ভোটারদেরকে সম্পৃক্ত করতে চাই, প্রক্সি ভোট হচ্ছে আমাদের হাতে একমাত্র অপশন। এটার বাইরে আমাদের অপশন লিমিটেড, কারণ বাকি সকল অপশনের জন্য যে পরিমাণ ট্রায়াল যেতে হবে তাতে একটা হোলসাম ডেভেলপমেন্ট সম্ভব না, এবং আমাদের অবস্থান এখনো ইলেকশন কমিশনের পক্ষ থেকে অপরিবর্তিত। আগামী নির্বাচনে প্রবাসীদের যে পরিসরেই হোক না কেন ভোট দেওয়ার সুযোগ থাকবে বলে জানান এই নির্বাচন কমিশনার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। চলতি বড় মৌসুমে গতবারের তুলনায় কেজি প্রতি 4 টাকা বেশিতে 36 টাকা কেজি দরে 3.5 লাখ টন ধান ও 49 টাকা কেজি দরে 14 লাখ টন সিদ্ধ চাল এবং 2 টাকা বেশিতে 36 টাকা কেজি দরে প্রয়োজন মতো গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 24 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে। বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরবরাহের জন্য দেশি ও বিদেশি উৎস থেকে প্রতি বছর খাদ্যশস্য সংগ্রহ করে থাকে সরকার। খাদ্যবান্ধব কর্মসূচি, কাজের বিনিময়ে খাদ্য, ওএমএস, টিসিবির মাধ্যমে বিক্রি এবং জরুরি রেশন ও ত্রাণ সরবরাহের লক্ষ্যে এসব খাদ্যশস্য সংগ্রহ করা হয়। এর ফলে খাদ্যশস্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হয়। বুধবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় বড় মৌসুমে খাদ্যশস্যের লক্ষ্যমাত্রা ও সংগ্রহ মূল্য চূড়ান্ত করা হয়। গত বছরের চেয়ে কেজি প্রতি 4 টাকা বেশিতে 36 টাকা কেজি দরে 3.5 লাখ টন ধান ও 49 টাকা কেজি দরে 14 লাখ টন সেদ্ধ চাল এবং 36 টাকা কেজি দরে প্রয়োজন অনুসারে গম সংগ্রহের লক্ষ্যমাত্রা তুলে ধরেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পরিমাণটা হচ্ছে ধানের জন্য 3.5 লাখ মেট্রিক টন, আর চালের জন্য 14 লাখ মেট্রিক টন। গমের জন্য আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করি না, যতটুকু পাওয়া যায়। 24 এপ্রিল আগস্ট পর্যন্ত চলবে এটা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ধান চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তাতে দেশে খাদ্য সংকট দেখা দেবে না বলে নিশ্চিত করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার লক্ষ্যমাত্রার চেয়েও দেশে অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হবে। আমাদের যে লক্ষ্যমাত্রা যেটা নির্ধারণ করা হয়েছে, আল্লাহ দিলে এবার লক্ষ্যমাত্রার থেকে আমার মনে হয় বেশি উৎপাদন হবে যদি পরিস্থিতি ভালো থাকে। আমরা কিন্তু নিয়মিতভাবে সার আমদানি করে, চাল বিভিন্ন আমদানি করে মোটামুটি কিন্তু আমরা স্টেবল রেখেছি। আমাদের টার্গেটটা মোটামুটি পরিপূর্ণ হয়েছে। গত বছর প্রতি কেজি ধান 32 টাকা, সেদ্ধ চাল 35 টাকা এবং গম 34 টাকায় সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার বৈশাখীর শোভাযাত্রায় বাঙালি ছাড়াও নিজস্ব সংস্কৃতি তুলে ধরবে 27টি জাতিগোষ্ঠী। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গান পরিবেশন করবেন বাম্বার 200 সদস্য। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বলেন, শোভাযাত্রায় নিরাপত্তা বাহিনীর শোডাউন নয়, ফুটে উঠবে বাংলাদেশের নানা রং। হাতে বন্দুক, চোখে সানগ্লাস, সমরসজ্জায় সারি সারি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গত কয়েক বছরে বাংলা নববর্ষ বরণে মঙ্গল শোভাযাত্রার দৃশ্য ছিল এমনই।
এবার ভিন্নভাবে পহেলা বৈশাখ উদযাপন করতে চায় অন্তর্বর্তী সরকার। সংস্কৃতি উপদেষ্টা জানালেন, এবার শোভাযাত্রায় বাঙালি ছাড়াও 27টি জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিনিধিত্ব থাকবে। নিরাপত্তা বাহিনীর শোডাউন নয়, ফুটে উঠবে বাংলাদেশের নানা রং। আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না, আমরা আসলে একদম রিমোট জায়গাতেও মানুষ যেন উৎসব করতে পারে সেটার দিকেও আমরা খেয়াল রাখছি। নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি শোভাযাত্রা। সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে 27টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, লুসাই, পাংখোয়া, বম, রো, চাক, খিয়াং, এরকম 27টা জনগোষ্ঠী। সমতলে পয়লা বৈশাখের পাশাপাশি এবার পাহাড়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈশাখী, বিজু ও সাংরাই উদযাপনে দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। শোভাযাত্রায় এবার বাম্বার 200 গিটারিস্ট গানে গানে করবেন ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ। চৈত্র সংক্রান্তি ও নববর্ষের কনসার্টের পাশাপাশি থাকবে ড্রোন শো। বাম্বা প্রায় 200 গিটারিস্ট নিয়ে আসবে এবং তার আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার, এনি পার্ক মানে রিদম প্লেয়ার, তারা প্রত্যেকেই যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং রক মিউজিশিয়ানরা একটা গান গাবে। আপনারা জানেন সেই গানটা From the river to sea, Palestine will be free. এবার মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে তা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ঢাকা প্রিমিয়ার লিগে নিজ দলের ক্রিকেটারদের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ পার্টেক্স কোচের, ভিত্তিহীন বলছেন ক্লাব কর্মকর্তা। ফেসবুকে সাব্বির রহমানের প্রতিবাদ। হজ ব্যবস্থাপনায় গাফিলতি পেলে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি বলেন, সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার যাত্রীদের চিকিৎসায় সৌদি আরবে 200 চিকিৎসক, নার্স ও 1 কোটি টাকার ওষুধ নেওয়া হচ্ছে। তিনি বলেন, এখনও বাড়ি ভাড়া ও পরিবহন ঠিক না করায় 9টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সমাধান না হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবছর 5200 জন সরকারিভাবে নিবন্ধন করেছেন, আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন 81,900 জন। তবে এজেন্সির অবহেলার কারণে 10,487 জনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গাজায় গণহত্যার প্রতিবাদে আজও উত্তাল ছিল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। রাজপথে নেমে আসেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। ঐক্যবদ্ধভাবে সব রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাকে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় তারা বাংলাদেশের পাসপোর্টে আবার একসেপ্ট ইসরায়েল যুক্ত করার দাবি জানান। সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানদের সোচ্চার হওয়ার আহ্বান জানাই। দানব ইসরায়েল সরকারের কাছ থেকে আমাদের তৎকালীন সরকার স্পাইওয়্যার পারচেজ করে এবং সেটির মাধ্যমে আমাদের জনগণদের উপরে এটা মনিটরিং করে এবং তাদের উপরে নির্যাতনের একটি অস্ত্র হিসেবে তারা এটি ব্যবহার করে। এদিন বরিশাল, মোংলা, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর সহ দেশের বিভিন্ন জেলাতেও মানববন্ধন, মিছিল ও সমাবেশ করে ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানান সর্বস্তরের মানুষ। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেল, আগামী বছর তা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। পাশাপাশি কমে আসবে মূল্যস্ফীতিও। ট্রাম্পের চড়া শুল্কের বিপদ কাটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পরামর্শ দিয়েছে ম্যানিলা ভিত্তিক ঋণদাতা সংস্থাটি। সেই সঙ্গে রফতানি বৈচিত্র্যকরণের কথাও বলেছে এডিবি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অর্থনীতিকে টেনে তোলার কাজে হাত দিয়েছে। ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। রাজনৈতিক অস্থিরতার জেরে চলতি অর্থ বছরের প্রথমার্ধে মাত্র 1.96% প্রবৃদ্ধি হলেও দ্বিতীয়ার্ধে তা বেড়ে হয়েছে 4.48%। তবে অর্থ বছরের শেষে এই প্রবৃদ্ধি 3.9%-এর বেশি হবে না বলে পূর্বাভাস দিচ্ছে এডিবি। আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে তথ্য তুলে ধরে বলা হয়, 2025-26 অর্থ বছরের প্রবৃদ্ধি হতে পারে 5.1%, আর 10.2%-এর মূল্যস্ফীতি নেমে আসতে পারে 8%-এ। Control the inflation and stabilize the economy. The country needs to manage supply constraint first.
To address these issues, the government has to improve the supply chain, reduce the logistics costs, and invest in reliable energy sources. এডিবির মতে রাজনৈতিক উত্তেজনা, প্রাকৃতিক দুর্যোগ ও ট্রাম্পের চড়া শুল্ক নীতি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। তবে মার্কিন শুল্ক নীতি কতটা প্রভাব ফেলবে তা এখনই বলা না গেলেও তৈরি পোশাক রফতানির ওপর নির্ভরতা কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। Too early to tell the exact scale of the impact on the Bangladesh economy. Of course, engaging and negotiating with the U.S. government is important, but this is a sort of short-term measure. More importantly, Bangladesh must diversify its products and markets for export going forward. বাংলাদেশের বাণিজ্য, দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে খেলাপি ঋণ কমিয়ে আনা সহ ব্যাংক খাতে সংস্কারের ওপর জোর দিয়েছে এডিবি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। অভিযানে গিয়ে নিয়মিত হামলার শিকার হচ্ছে পুলিশ। গত 8 মাসে সারা দেশে মব তৈরি করে পুলিশের ওপর 300-র বেশি হামলা হয়েছে। সাবেক পুলিশ প্রধান ও বিশ্লেষকরা বলছেন, পুলিশকে ঠিকমতো দায়িত্ব পালন করতে না দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে বাধ্য। পুলিশ সদর দফতর বলছে, মব তৈরি করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। পুলিশ সদর দফতরের তথ্য বলছে, প্রায় দিনই হামলার শিকার হচ্ছে পুলিশ। গত 8 মাসে পুলিশের ওপর আক্রমণ হয়েছে 300-র বেশি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য এসব হামলাও বড় কারণ বলে মনে করেন এই আইন ও অপরাধ বিশ্লেষক। একটা দেশের প্রধান বিষয়টা হচ্ছে আইন শৃঙ্খলা, সেইটা যারা রক্ষা করে তারা হচ্ছে পুলিশ। যে সমস্ত পরিস্থিতির মুখোমুখি তারা হয়েছে, সেটা যদি আপনি ক্ষতিপূরণ না করেন, সেটাকে যদি আপনি অ্যাড্রেস না করেন, তাহলে পরে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়াটা খুব কঠিন। প্রশাসনিক পদক্ষেপ, পুলিশের কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়া তাগিদ সাবেক এই পুলিশ প্রধানের। এখন যারা ক্ষমতায় অধিষ্ঠিত আছেন সেখান থেকে খুব কড়া মেসেজ থাকতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা করাটা কোনো শৈথিল্য চলবে না, দৃঢ়তা দেখাতে হবে এবং ফেস করতে হবে। অপরাধ নির্মূলে পুলিশ সদর দফতর বলছে, মব তৈরি করে হামলাকারীদের আর কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও দেখা যায় যে পুলিশকে তার দায়িত্ব পালন করতে দিতে কোনো ধরনের বাধা আসছে বা কেউ উদ্যত হচ্ছে, সেটি যথাযথ যে আইনি ব্যবস্থা সেটি তাৎক্ষণিকভাবে সেটি কিন্তু গ্রহণ করা হবে। আবার উত্তপ্ত পোশাক শ্রমিকরা। এবার নারায়ণগঞ্জে বেতন বোনাস না দিয়ে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় যৌথ বাহিনী তাদের সরে যেতে বললে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 30 জন। পরে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমরা কিন্তু এই রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। শ্রমিকরা যে দাবি দিয়েছে সেই দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে আজকেই বসবো। আমাদের শ্রমিকদের যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা এটা বসবো এবং এটা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। শ্রমিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আলোচনা টেবিলে ফিরে আসেন, নাশকতা বা ভাঙচুর করবেন না, এটা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। যুক্তরাষ্ট্রের 104% শুল্কের প্রতিবাদে মার্কিন পণ্যের ওপর পাল্টা 84% শুল্ক আরোপ করেছে চীন। স্থানীয় সময় বুধবার চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। এতে নতুন মাত্রা পেল যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধ। এর আগে বুধবার থেকে সব মিলিয়ে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের 104% শুল্ক কার্যকর হয়। অন্যদিকে মার্কিন অটোমোবাইল খাতে 25% শুল্ক কার্যকরের কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এদিকে শুল্ক আরোপের পর প্রতিদিন $200 কোটি আয় করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলার খবর। বিপিএল এর পর ডিপিএলেও আলোচনায় ফিক্সিং ইস্যু। সাব্বির রহমান সহ দলের বেশ কয়েকজনের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলেছেন পার্টেক্স স্পোর্টিং ক্লাবের কোচ মোত্তাকিম রহমান। যদিও এসবকে ভিত্তিহীন বলছেন পার্টেক্স ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন। কোচের বক্তব্যের প্রতিবাদ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাব্বির রহমান। জাতীয় দলে শুরুটা দারুণ হলেও থিত হতে পারেননি সাব্বির রহমান। ক্যারিয়ারে নানা সময় বিতর্কিত ঘটনায় এসেছেন শিরোনামে, যার অধিকাংশই ছিল শৃঙ্খলাজনিত। এবারের বিপিএল এর পর আবারও আলোচনায় আসতে শুরু করেন এই ব্যাটার। তবে ডিপিএল চলাকালীন তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে তারই ক্লাবের কোচ, এমন খবরই ঘুরছে গণমাধ্যমে।
পার্টেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে ডিপিএল এর ৮ম রাউন্ড পর্যন্ত খেললেও ৯ম রাউন্ডে সাব্বির না থাকার পর থেকেই শুরু হয় ফিসফাস। এর মাঝে দলের কোচ গণমাধ্যমে অনেককে নিয়ে জানান ফিক্সিং সন্দেহের কথা। শোনা যায় সাব্বিরের নামও, যদিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ডানহাতি ব্যাটার। ক্লাব কর্মকর্তাও বলছেন দলের কেউই নয় ফিক্সিং এর সঙ্গে যুক্ত, তবে স্বীকার করেছেন কোচের সঙ্গে সাব্বিরের দ্বন্দ্বের কথা। ফিক্সিং এইসব আমাদের এই ডিপিএল এ ফিক্সিং এর তো প্রশ্নই আসে না, না এই ধরনের কিছু না। এটা ইমেচিউরের মতো কথা বলছে একটা কোচ। পারফরমেন্স আর ইগো প্রবলেম আছে একটু, কোচ পারফর্ম না করতে একটু ম্যাচের মধ্যে কিছু বলছে, হ্যাঁ বা ইয়ে বলছে, সেটা নিয়ে আর কি ও রাগ করে খেলতেছে না, বা অসুস্থ বা আমাকে বলছে যে আমি অসুস্থ, নেক্সট ম্যাচ খেলতে পারবো না। এদিকে পার্টেক্সের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন ক্রিকেটাররা, হুমকি দিয়েছেন ম্যাচ বয়কটেরও। আমাদের কোনো পেমেন্টও দেওয়া হয়নি, পেমেন্টও দূরের কথা। আমরা যে ঈদ করতে যাব, ঈদের সময় আমাদেরকে ফোন দিতে বলেছে, আমরা এক একজন 15 বার 20 বার করে কল দিয়েছি, টেক্সট করছি, কোনো ফোন ধরেনি, কোনো রেসপন্স করেনি, কোনো রকমভাবে আমাদেরকে ইয়া করেনি। মনে হয়েছে যে আমরা হচ্ছে যে মানে কি বলবো, যে মানে আমরা ওনাদের কাছে পড়ে গেছি, আমাদেরকে খেলতে হবে, ব্যাপারটা এরকম। ক্রিকেটারদের এমন অভিযোগের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ক্লাব কর্মকর্তা, দাবি করেছেন কথা অনুযায়ী পারিশ্রমিক দেয়ার। এটা ভিত্তিহীন কথাবার্তা। 50% সবার সাথে কমিটমেন্ট ছিল, 50% দলবদলের সময় দিব, 50% দলবদলের সময় দিচ্ছি, আর 10% ঈদের আগে দেওয়া হয়েছে। 50% না, এটা বাকি টাকা আমি গ্রাজুয়েটলি। এদিকে ক্রিকেটারদের বিদ্রোহের মাঝেই নতুন বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে পার্টেক্স। বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইয়াসিন মুনতাসির খেলবেন দলটিতে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত, বাড়তি খরচ ছাড়া ব্যবসা করতে বিদেশিদের আহ্বান। ডক্টর ইউনূসের বিনিয়োগ নিয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকার কারণেই বললেন আশিক মাহমুদ। মুজিব বর্ষ পালন, মুরাল ও ভাস্কর্য নির্মাণে রাষ্ট্রের 4,000 কোটি টাকা ব্যয়। শেখ হাসিনা, রেহানা সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ। 7 সদস্যের তদন্ত কমিটি দুদকের। এবং জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যায় 26 জনের অপরাধের প্রাথমিক প্রমাণ পেল প্রসিকিউশন। আসামির তালিকায় শেখ হাসিনা। 2 মাসে তদন্ত শেষ করার নির্দেশ। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।